আমার এই ধরিত্রী মায়ের কাছে, আমার এই ধরণী মায়ের কাছে আমাদের কিন্তু একটাই আসল পরিচয়। কি মা? হিন্দু নই, মুসলমান নই, খ্রিস্টান নই, ধনী গরিব উঁচু নিচু নই, ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় নই, বৈশ্য নই, শূদ্র নই, আড়ি মুচি মধ্যভরাস কাওরা করঙ্গা তিওর বাগদি পৌত, কেউ আলাদা নই। আমরা এক জাতি, এক প্রাণ, আমরা ধরিত্রী মায়ের সন্তান, আমরা মানুষ। বিশ্ব মানবিকতা বোধ, বিশ্ব ভ্রাতৃত্ব বোধ, বিশ্ব প্রেম জাগরণের জন্য আজকের এই হরিসভা। তো জাতি ধর্ম বর্ণ দল সম্প্রদায় নির্বিশেষে সমস্ত মানুষকে আহ্বান করছি, আসুন এই সন্ধ্যাকালীন হরিবাসরটিকে সুন্দর করে রসমণ্ডিত করে তুলুন। সবার আগমনে পরিপূর্ণতা প্রকাশ পাক এই হরিসভা। প্রেমসে বলো নিতাই গৌর হরি হরি বল। এইবার একটু নিস্তব্ধতা, নীরবতা, জায়গাটা বড় শর্ট, তো তবুও আপনারা যেভাবে আস্তে আস্তে ভক্তবৃন্দ আসছেন, কিছুক্ষণের মধ্যে আশা করি পরিপূর্ণ হয়ে যাবে। তবে সবার কাছে একটা অনুরোধ করবে, একটু নীরবতা পালন করবেন, কারণ কীর্তন মানে হই হল্লা জিনিস নয়। যারা মনে করে কীর্তন মানে হই হল্লা, যারা মনে করে কীর্তন মানে দুটো ভজন গান গিয়ে আপনাদের আনন্দ দেয়া, আমি মনে করবো সেটা কীর্তন নয়। কি যদি কেউ মনে করে কীর্তন মানে হই হল্লা জিনিস, আমি পায়ে ধরে বলবো একটু ভুল হচ্ছে। কীর্তন হলো রসের জিনিস, কীর্তন হলো ভাবের জিনিস। 500 বছর আগে যে ছেলেটা হরিনাম দিয়েছিল, তিনি ধেই ধেই করে নাচেননি। কি তিনি দেখিয়ে দিয়েছিল প্রত্যেকটা মানুষের অভ্যন্তরে যে একটা দৈব পাওয়ার লুকিয়ে আছে, সেই পাওয়ারটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মানুষের মাঝে মেলে ধরা তথা নিজের জীবনটাকে সুন্দরময় করে তোলার নাম হলো কীর্তন। আমার গান আপনারা যারা ইউটিউবে শোনেন, ফেসবুকে শোনেন, আজকে তো ক্যামেরা অনেক জনা এসে গেছে। আমার দাদা ভাইরা, আমার কাছের মানুষ যারা আছেন, সমস্ত যারা ক্যামেরাম্যান বসে আছেন, আমার দাদা ভাইরা যারা আছেন, আমার গান যারা ইউটিউব ফেসবুকে শোনেন, তারা নিশ্চয়ই জানেন আমি যে ধরনের কীর্তনটা আপনাদের কাছে পরিবেশন করতে চাইছি বর্তমানে, যাতে করে সমাজ ব্যবস্থার একটু অন্তত পরিবর্তন চাই। কীর্তন মানে হই হল্লা জিনিস নয়। আমার কীর্তনটা এই জন্য শেষ পর্যন্ত শুনবেন। যারা আমার গান খারাপ কমেন্ট করেন, আমি তাদের চরণে কোটি কোটি প্রণাম জানাই। অনেকে আমার গান শোনার পরে বলে, এ শালার গান কারা শোনে রে ভাই? তারাই শোনে যারা অবুঝ। আপনি হয়তো বুঝের মানুষ, তাই আপনি বুঝতে পারেন, কিন্তু যারা অবুঝ হয়তো তারা আমার কীর্তন শোনে। তো আজকের বলবো, যারা আমার খারাপ কমেন্ট করেন তাদের চরণে শতকোটি প্রণাম জানাই। আজকের এখানে যারা উপস্থিত হয়েছেন সবার চরণে। তো আমি চাইবো, কীর্তন মানে হই হল্লা নয়, কীর্তন হলো বাস্তব, কীর্তন হলো বিজ্ঞান, কীর্তন হলো আধ্যাত্ম। একটা ত্রয়ীর মিলন কিন্তু কীর্তনের মধ্যে আছে। আজকের ইয়ং জেনারেশনের কাছে প্রার্থনা করব, বন্ধু, আমরা আবেগের কীর্তন শুনতে নারাজ। যে ধর্ম সমাজটাকে সুন্দর করতে পারে না, যে ধর্ম সমাজটাকে সুস্থ রাখতে পারে না, সেটা কোনোদিন কীর্তন হতে পারে, সেটা ধর্ম হতে পারে না। তো আসুন একটু একটু করে আমরা এগিয়ে যাব। তো প্রথমে একটু গৌর কথা দিয়ে শুরু করি। 3টে তিথির সমন্বয়ে নবদ্বীপের মাটিতে নদিয়ার চাঁদ নিমাই জন্মালে। হ্যাঁ বাবা, আপনারা যারা বাড়িতে পঞ্জিকা আছে একবার খুলে দেখবেন। ফাল্গুন মাস, পূর্ব ফল্গুনী আর ফল্গুনী নক্ষত্র, এই 3টে তিথির সমন্বয় হলে তবেই কিন্তু নিমাই চাঁদের, অর্থাৎ দোল পূর্ণিমাস। কি তাই না? ভালো করে ভেবে দেখবেন, 3টে তিথির সমন্বয়ে নবদ্বীপের মাটিতে নিমাই চাঁদ জন্মগ্রহণ করলেন। 3টে কাজ নিয়ে তিনি এসেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, यदा यदा हि धर्मस्य ग्लानि भवति भारत यभ्युत्थान यधर्मस्य तदात्मानं सृजम्मः परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। আপনারা যারা গীতাধ্যয়ন করেন, গীতাতে পরিষ্কার বলা আছে, তখনই একজন করে মহামানবের অবতরণ হয় যখন এই ভারতবর্ষের মাটিতে ধর্মের গ্লানি দেখা দেয়। অর্থাৎ ভালো করে ভেবে দেখবেন, অধর্মের আবির্ভাব, প্রকৃত সত্যটা হারিয়ে ফেলে মানুষ, প্রকৃত কর্মটা হারিয়ে ফেলে মানুষ, প্রকৃত জ্ঞানটা হারিয়ে ফেলে মানুষ। তখনই একজন করে জ্ঞানবান পূর্ণ ব্রহ্মরূপে প্রকাশ হয়ে 3টে কাজ নিয়ে আসে। প্রথম,
ধর্ম স্থাপন, দ্বিতীয় অধর্মটাকে দূরীভূত করা, আর তৃতীয় প্রকৃত যারা ভক্ত হয়, প্রকৃত যারা সাধু হয় তাদেরকে রক্ষা। কথাগুলো ভালো করে মন দিয়ে শুনবেন। তাহলে তিনটে তিথির সমন্বয়ে জন্ম নিল, তিনটে কাজের জন্য তিনি আসেন। সব থেকে বড় কথা ভালো করে ভেবে দেখবেন, তিনটে ঋণ করেছিলেন। এই তিন 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 ভালো করে মন দিয়ে শুনবেন। তিনটে ঋণ করেছিল। ঋণটা কি ভালো করে ভেবে দেখবেন। মাঝে মধ্যে ভগবানও দেনা করে বসে, ঋণ করে বসে। কিরকম ঋণ? বংশীটা হাতে নিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র বাদন করলেন, আর সেই বংশী বাদন শুনে প্রেমময়ী রাধারানী পাগলিনী হয়ে তার কাছে আসল। মৃন্ময় প্রতিমূর্তির মতো দাঁড়িয়ে আছে, কিং কর্তব্য বিমূঢ়। সেইখানে দাঁড়িয়ে ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীকে প্রশ্ন করল, রাধে, এই যে আমার বাঁশির ধ্বনি শুনে তুমি যে আমার কাছে ছুটে আসলে, বলো তো তুমি আমার কাছে কি চাও? তুমি আমার কাছে কি চাও, কি পাও? ঘর ছেড়ে, সংসার ছেড়ে, আপনজনদের ছেড়ে তুমি যে আমার কাছে ছুটে এসেছো, বলো তুমি কি পাও, কি চাও? মৃন্ময় প্রতিমূর্তির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে রাধারানী শুধু নয়নের জল ফেলল। যখন বাগরুদ্ধ হয়ে আছে, ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীর চোখের দিকে তাকিয়ে বললেন, রাধে, তুমি যেমন করে চোখের জল দিয়ে আমাকে বুঝিয়ে দিলে প্রেম কাকে বলে। কই চন তুয়া প্রেমা, কই চন মধুরিমা, কই চন প্রেমা তুয়া ভোর। এ তিন বাঞ্ছিত দান ব্রজে না হইল পুরাণ, ভাবিয়া না পাইল। তুমি যে চোখের জল দিয়ে আমাকে বুঝিয়ে দিলে প্রেম কাকে বলে, তোমার ওই প্রেম ঋণ পরিশোধ করার জন্য আমি আগত কলিযুগে। আমার ভিতরে থাকবে কৃষ্ণ, বাইরে থাকবে তোমারই অঙ্গ কান্তি রাধা। দুই তনু একত্রিত হয়ে আমি হব, আর সেদিন মানুষকে আমি শিখিয়ে দেব রাধা প্রেম কাকে বলে। তোমার কাছে আমি ঋণগ্রস্ত। কই ছন তুয়া প্রেমা, কই ছন মধুরিমা, কই ছন প্রেমা তুয়া ভো। তাহলে ভক্তমণ্ডলী, বাবা আমার মায়েরা, তিনটে তিথি হলো, তিনটে কাজ হলো, তিনটে ঋণ হলো। এইবার ভালো করে মন দিয়ে শুনবেন, নোটিস পয়েন্ট, এটাই সব থেকে দামি কথা। আমাদের থার্ড আই, তৃতীয় নয়ন জাগ্রত করার জন্য নিমাই চাঁদের আসে। ললাটে সবাই সিঁদুর পড়েছেন, ললাটে সবাই তিলক রচনা করেছেন, প্রত্যেকটা মানুষ ললাটে একটা করে ফোঁটা লাগিয়েছেন। খুব ভালো করে ভেবে দেখবেন আমার মায়েরা, বাবা, ওই জায়গাটা কেন ফোঁটা দেয়া গো? আমার এটা সিঁদুর কেন পড়েছে মা? স্বামীর মঙ্গলের জন্য। ক্ষমা করবেন, আজকের আমার কথাগুলো একটু ভালো করে মন দিয়ে ভাববেন। কেউ যদি মনে করেন যে স্বামীর মঙ্গলের জন্য সিঁদুর পরা, আমি বলবো একটু রং হয়ে যাচ্ছে, একটু ভুল হচ্ছে। স্বামীর যদি 1 আনা মঙ্গল হয়, 15 আনা মঙ্গল আপনার নিজের। কথাটা খুব খারাপ হলো না মা? এতদিন আপনারা আসতে, আমার কীর্তনটা যদি আপনারা সংস্কার মুক্ত মন নিয়ে না শোনেন, তাহলে আমার কীর্তনের মানে কিচ্ছু বুঝতে পারবেন না। আমি এমন কায়দার কীর্তনিয়া, রাগ করবেন না, আগে যেভাবে কীর্তন পরিবেশন করতাম, একটা শুধুমাত্র পার্টিকুলার লীলা গাইতাম। পরবর্তীকালে লীলাগুলো গাওয়ার পর আমি একটা জিনিস আমার মাথায় ঢুকলো, ওই যে করোনা কালটা চলে গেছে না, করোনা কালে আমার ভিতর থেকে জানি না, সবাই যখন রোগে রোগে আক্রান্ত হয়েছে, আমি তখন একটা অন্য রোগাগ্রস্ত হয়ে পড়ি। এই যে মানুষ তো এসেছে করোনা রোগে, তো মারা যাবে, কি আমার মনে এটাই হতো, করোনা রোগে মারা যাবে। তাহলে এই যে পৃথিবীতে আসলো, এত হরিনাম, এত কীর্তন হলো, কীর্তনের প্রকৃত অর্থ কোথায়? একটা রোগকে নিরাময় করতে পারে না, তাহলে তার দৈহিক, তার সামাজিক, তার পারিপার্শ্বিক এই রোগগুলো নিরাময় হবে কি? শুধু লীলা শুনলে আমাদের জীবনের শেষ সিদ্ধান্ত নয়, তাহলে এমন কিছু শুনতে হবে, এমন কিছু জানতে হবে
যাহা আমাদের এখানে ওখানে সর্বস্থানে এই দেহের মধ্যে, এই সংসারের মধ্যে, এই সমাজ রাষ্ট্র পৃথিবীর মধ্যে মঙ্গল আসে। তো সেই চিন্তা ভাবনা নিয়ে আজকের আপনাদের চরণে আমার এই কীর্তনগুলো নিবেদন করা। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, আমার কথাগুলো একটু ভালো করে ভেবে দেখবেন। এতদিন ধরে যেভাবে আপনারা কীর্তনগুলো রসাস্বাদন করেছেন, আছে একই এই কটা লোক, তার উপর আবার গুতুগুতি কথাবার্তারা, তার উপর আবার রাত হয়েছে, তার উপর ঠান্ডাকাল। আসতে বাবা শোনা মা, কথা বলতে নেই, হরিবাসুরে কথা বলতে নেই। এসেছি যখন আমার কথা কটা এই কটা শুনে যাও বাবা, অনেক কাজ হবে লাইফে। আসতে এক গোছা টাকা নিয়ে চলে যাও। আমার বউ জানেন আসার সময় এই কাপড় জামাগুলো কি সুন্দর ধুয়ে ধুয়ে ভাঁজ ভাঁজ করে আমার ব্যাগের মধ্যে গুঁজে দেয়, কি সুন্দর করে ভাঁজ করে দেয়। দিয়ে একটা কথা বলে, ওগো যেমন ভাঁজ ভাঁজ করে দিলাম ওরকম ভাঁজ ভাঁজ নিয়ে আমাকে আমার হাতে দেবে। হ্যাঁ গো, আমার এই লক্ষ্মী বাবু কি সুন্দর, লক্ষ্মী ঠাকুর কি সুন্দর, হ্যাঁ লক্ষ্মী মণ্ডল মহাশয়, প্রসেনজিৎ মণ্ডল বা আপনারা সবাই কি সুন্দর ভাঁজ ভাঁজ করে গুছিয়ে রেখেছেন আমার জন্য, তাই আমি ভাঁজ ভাঁজ করে আমার গিন্নির হাতে তুলে দেব। কিন্তু ভাঁজ যে করতে এসেছি আপনাদের, যদি একটা ভাঁজ না গুছিয়ে দিতে পারি তাহলে তো একটা ভুল হয়ে যাবে নাকি? শুধু টাকার ভাঁজটা নিয়ে চলে যাও, এটা ঠিক কি? প্রকৃতির কাছে হিসেব দিতে হবে তো কি বাবু? আমি অনুরোধ করবো একটু দয়া করে আমার কীর্তনটা শেষ পর্যন্ত শুনবেন। আমার মায়েরা যারা মনে করেন সিঁদুর পড়লে স্বামীর মঙ্গল হয়, এগুলো হাজার বছর ধরে আপনাদের শুধুমাত্র এই কথাটা শুনিয়ে আসা হয়েছে। তথাকথিত আজকের দিনের কীর্তনিয়ারা শুধু শোনায় যে সিঁদুর পড়লে স্বামীর মঙ্গল না। এই যে শীতির সিঁদুরটা ভালো করে ভেবে দেখবেন, যতদিন একটা মেয়ের বিয়ে হয় না সে কি সিঁদুর পরে গো? পরে না, পরে না তো। তাহলে পরে না মানে কি? যেদিন থেকে শীতির সিঁদুরটা পরানো হয় সেদিন থেকে জানিয়ে দেয় ও একজনে, ও একজনের কাছে চিরকাল বাধা হয়ে পড়েছে। এটা এই বাইরের উপরের শীতির সিঁদুর, কিন্তু এই কপালের এটা দিয়ে কি বোঝায় ভালো করে ভাববেন। আস্তে এটা দিয়ে ভালো করে ভেবে দেখবেন, এই যে প্রতিদিন আপনি এই জায়গাটাতে সিঁদুর পড়ছেন, লাল টকটক করছে, দাগ দাগ করছে, ওটা দিয়ে শিখিয়ে দেয় তুমি জানো না ওখানে একটা দামি জায়গা পড়ে আছে। বলো না এত বড় সুন্দর বড় না, কত বড় চওড়া গাল পড়ে আছে, সিঁদুরটা তো এই গালে লাগানো যেত। কিন্তু বৈদিক মুনি ঋষিরা অনেক সিদ্ধান্ত নিয়ে তবে এই জায়গাটা একটা ফোঁটা লাগানোর কথা বলে। এই যে প্রতিদিন সিঁদুরটা পড়তে পড়তে কি শেখায় জানেন? একদিন আমি এক ঘরে ছিলাম, আজকের আর এক ঘরে এসেছি, তাই না? যে মা আমায় কষ্ট করে রক্ত ঝরিয়ে মানুষ করেছে, সেই মা আমার আস্তে আস্তে পর হয়ে গেছে। যে বাবা আমাকে তিল তিল করে খাইয়ে দইয়ে মানুষ করেছে, সেই বাবা সেই মা আজকের গৌণ হয়ে গেল। চোখের সামনে এই সিঁদুরটা তোমায় জানিয়ে দিচ্ছে, যাদেরকে তুমি সব থেকে শ্রেষ্ঠ ভগবান বলতে, ওই মা ওই বাবা আজ তোমার চোখে হয়ে গেল গৌণ। মুখ্য ভগবানকে স্বামী কে, তাই না? স্বামীর মা হয়ে গেল আপনার কাছে ভগবান, স্বামীর বাবা আপনার কাছে হয়ে গেল ভগবান। কি বলুন? এই সিঁদুরটাই আপনাকে শিখিয়ে দিচ্ছে আজ থেকে তুমি একটা অন্যের ঘরে এসেছো। এই ঘর ছাড়াই তো তোমাদের জীবন গো। কালের নিয়মে ঘর ছাড়তে ছাড়তে স্বামীর বাবা মায়ের ঘর, স্বামীর ঘর, আস্তে আস্তে এমন একটা দিন আসবে, আমি আপনাদের কষ্ট দিতে চাই না, যদি কোনো মা অকালে স্বামীকে হারায়, ভালো করে ভেবে দেখবেন সেদিন থেকে যেন আবার ঘর বদলে যায়। সন্তানের ঘরটাকে আপন করতে হয়, কিন্তু সিঁদুরটা দিয়ে শিখিয়ে দেয় ওই সন্তানও তোমার আপন নয়। যে রক্ত ঝরিয়ে যে কষ্ট করে তুমি ওকে মানুষ করেছো, যে রক্তটা খাইয়ে মানুষ করেছো, স্বার্থের নেশায় ও বেঈমান। সুতরাং পৃথিবীতে এসেছো তোমার আসল ঘরটা তুমি গুছিয়ে নাও। আগো মায়েরা, আমার মায়েরা, এই যে সিঁদুরটা পরা হয় কেন জানো মা? নিজের ঘরটাকে গুছাতে হয়। এত বড় ঘর আর দুনিয়াতে নেই গো, এত সুন্দর ঘর দুনিয়াতে পাবে না। আজকের ভালো করে ভেবে দেখবেন,
পৃথিবীতে আমরা শুধু জন্ম নিই, নিজের ঘরটাকে আমরা চিনি না। আমার বাবা ঠাকুর, আজকে আপনারা এখানে যারা বসে আছেন, ভালো করে ভেবে দেখবেন, আমরা ভালো ঘর বানাই, ভালো ঘর সাজাই, কিন্তু আসল ঘরটাকে আমরা সাজাই। এই ঘরটাকে সাজাতে পারিনি বলে তাই আমাদের জীবনে এত হা হুতাশ, দুঃখ, কষ্ট। আর নিমাই চাঁদ সেইখানে দাঁড়িয়ে বললেন, আমি তোমাদের এই ঘরটাকে সাজানোর জন্য কথাটা বলে যাচ্ছি। এই চোখটা তোমরা মেলে দেখো, এখানকার তথাকথিত ঘরগুলো আসল ঘর। এই জন্য একটা সুন্দর গান আছে, ওপার বাংলার গান, একটু গাই ছোট করে। এই গানগুলো আপনারা প্রতিনিয়ত শোনেন, কি সুন্দর গান জানেন। এই গানটা প্রত্যেক আসরে গাইতে ইচ্ছা করে, আপনাদের চরণে নিবেদনও করি। ওপার বাংলার গান, কি সুন্দর গান। এখানে দেখবেন ঘর আপনার এখানে না, এক ঘরে ছিলেন, কালের নিয়মে আর এক ঘর, কালের নিয়মে আর এক ঘর, তাই না? গানের ভাষা সেটা প্রকাশ করে। বাপের বাড়ি এই গ্রামে, তাই না? শ্বশুর বাড়ি ওই, শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। এখন আমরা ঘর চিনি, শুধু নারীদের নয়, আমাদেরও। হ্যাঁ বাবা, আমরা এখানে যারা বসে আছি, ভালো করে ভেবে দেখবেন, এখনো আমরা ঘরটা সাজাতে পারি। বাইরে আমরা একটা ঘর বানিয়েছি দোতলা, কেন আমাদের ঘর বানাইনি? কেন? এত সুন্দর ছাদের ঘর আছে, তাতে ভালো করে আমরা প্যারিস লাগিয়েছি, সুন্দর করে পাথর বসিয়েছি, মজা করেছি, অনেক কিছু না। এ ঘর তোমার ঘর নয়। গানের ভাষা সেটা প্রকাশ করে। আমার মায়েদের ক্ষেত্রে আরো বড় বিচিত্র, তাই না? বাপের বাড়ি এই গ্রাম, শ্বশুর বাড়ি ওই, বাপের বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি। বাপের বাড়ি রং, শ্বশুর বাড়ি শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। শিশুকালার শৈশব কাটে পিতার আলয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে, শ্বশুরালয়ে। আলার তো কাটে পিতারালয়ে, আপন ভরে বাড়িয়া শ্বশুরালয়ে। শিশুকালার শৈশব কাটে পিতার আলয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে, শ্বশুরালয়ে। আবার বৃদ্ধাকালে আশ্রয় নাই যার, বৃদ্ধাকালে আশ্রয় নাই যার, বৃদ্ধাকালে আশ্রয় নাই যার, বৃদ্ধাকালে আশ্রয় নাই যার, ওদের কাছে রই। একটু আগে বলছিলাম, ভালো করে ভেবে দেখবেন, শিশুকাল কোথায় কাটে? বাবা মায়ের কাছে। যৌবনকাল কোথায় কাটে? স্বামীর কাছে। বার্ধক্যকালটা ঝাঁটার কাছে। ওটা ঝয়জা ভালা একার টয়াকার ঝাঁটা, ওটা বয়জা ভালা একার টয়াকার ব্যাটা নয়। কি শুনতে খারাপ লাগলো, এটা চরম সত্য, তাই না? রক্ত ঝরিয়ে মানুষ করলেও ও তোমাকে তাড়িয়ে দেবে। ভালো করে ভেবে দেখবেন, স্বামী হয়তো অনেক দিন আগে মারা গেল, ক্ষমা করবেন, এমন অনেক সংসারে বাস্তবে সেটা পরিলক্ষিত হয়। ভালো করে ভেবে দেখবেন, আপনি সুন্দর করে ঘর বানিয়েছেন, দোতলার উপর একটা সুন্দর ঘরে আপনি বাস করেন, এমন একটা পরিস্থিতি তৈরি হলো জানেন, ওই ওরা সব দল বেঁধে সবাই এসে, আপনার ছেলে, আপনার বৌমা, আপনার আত্মীয় স্বজনরা সব দল বেঁধে এসে সব কি মিটিং করার পরে না, হ্যাঁ, ওরা যাওয়ার সময় একটু বলে গেলে, এই তোর মায়ের গায়ে থেকে কি মিষ্টি গন্ধ বেড়ে, হ্যাঁ, আরে তোর মা একেই বুড়ো মানুষ, তোর এই ছাদের উপর রেখেছিস, এই নামা। এই যে বিষটা ঢেলে দিয়ে গেল, রিয়াক্টটা শুরু হলো। পরের দিন থেকে বলে উঠলো, মা
তুমি এই উপরে উঠতে তোমার কষ্ট হয় তো, তোমার বাতের ব্যথা, বাতের যন্ত্রণা, না মা উপরে আসার দরকার নেই। আমি তোমার সুন্দর একটা ঘর করে দেবো, সুন্দর বিছানা করে দেবো। কোথায়? সোজা সিঁড়ির তলায়। আর ওখানে যদি আপনি একটু আবার প্রতিবাদ করেন তো সোজা একেবারে ঝাঁটিয়ে একেবারে চলে যাবে বৃদ্ধাশ্রম। বলা ভুল হচ্ছে না? ভালো করে ভেবে দেখবেন কোন দুনিয়াতে আমরা বাস করি। দেখেছেন এক কাঠা জায়গার জন্য, কদিন আগে দেখছিলাম ফেসবুকে একটা, এক কাঠা জায়গার জন্য বাবার বুকে ছুরি মেরেছে ছেলে। আহা, ভাবলে অবাক লাগে আমরা কোন দুনিয়াতে বাস করি। একটা কাঠা জায়গা, অথচ যে কাঠা জায়গার উপরে তোমার ওই বাবার বুকে রক্ত দিয়ে তোমাকে মানুষ। ভালো করে ভেবে দেখবেন, মা ছেলেকে 10 লাখ টাকা, মানে স্বামী চাকরি করতেন, স্ত্রীর নামে 10 লাখ টাকা ছিল, সেই টাকাটা সব বোনেদের নামে ডিস্ট্রিবিউট করার পরে কয়েক লক্ষ টাকা মায়ের নামে ছিল। ওই টাকাটা যদি না দাও তাহলে তোমাকে সোজা ঘর ছাড়া হতে হবে। মাকে নিয়ে সুন্দর শিয়ালদা স্টেশনে বসিয়ে রেখে গেল আমার সুন্দর একটা ছেলে। ভাবতে পারেন আমরা কোন পৃথিবীতে বাস করি? হ্যাঁ গো মায়ের, যাকে রক্ত খাইয়ে মানুষ করছেন, ভেবে দেখেছেন ও তোমাকে ঘর ছাড়া করবে, আর এই ঘর ছাড়া করে দেখিয়ে দেবে এ ঘর তোমার ঘর নয়। শুধু এখানে সন্তানের দোষ নয়, তোমার দোষ তুমি ঘর খোঁজনি, তোমার দোষ তুমি ঘর চেননি। কি বাবা? তাই এখানে দাঁড়িয়ে ভালো করে ভেবে দেখবেন ভক্তমণ্ডলী, আমার মায়েরা, শেষ জীবনে একটাই জায়গাটাই হয়, সন্তানের কাছেও নয়। তাই জীবনের প্রেক্ষাপটে দাঁড়িয়ে নিজের চিন্তা নিতে হয়, আমার ঘরে কারা বাস করে, আমার এই ঘরটাকে তো এখনো সাজানো হয়নি। সারা জীবন ভাত রাঁধিলি পরের হাঁড়িতে, আপন ভেবে ঘর বাঁধিলি পরের সংসারে। সারা জীবন ভাত রাঁধিলি পরের হাঁড়িতে, আপন ভেবে ঘর বাঁধিলি শ্বশুরালয়ে। সারা জীবন ভাত রাঁধিলি পরের হাঁড়িতে, আপন ভেবে ঘর বাঁধিলি পরের সংসারে। যেমন পরের ঘরে বাসা বেঁধে, পরের ঘরে বাসা বেঁধে, পরের ঘরে বাসা বেঁধে, পরের ঘরে বাসা বেঁধে বাস করে চড়ুই। চড়ুই পাখি পরের ঘরে বাসা বাঁধে, তাই না? এই নিয়ে আবার একটা কবিতাও আছে, সব গল্পগুলো আপনাদের জানা। বাবুই ডাকিয়া কহে বলিছি চড়াই, কুড়ে ঘর থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহা সুখে অট্টালিকা পড়ে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। পাকা হোক তবু ভাই পরের বাসা, নিজে হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। একটা বাবুই পাখি গর্ব করে সে বলতে পারে ও ঘরটা আমার, কিন্তু আপনি বলতে পারবেন না। কি বাবা, এই পৃথিবীতে দেখবেন যাদের জন্য আপনি ঘর বানিয়েছেন একদিন ঘর ছাড়া করে দেবে। মানব জীবন এ ও ঘর খুঁজলি না ভবে, মহাকালের পাল কি যে দিন আসে রে কবে। মানব জীবন পেয়ে তুই বুঝলি না হবে, মহাকালের পালকি যদি আসে রে ভবে। মানব জীবন পেয়ে ও ঘর খুঁজলি না ভবে, মহাকালের পাল কি যে দিন আসে রে ভবে। সেদিন তুমি আমি জানতে পারবো, তুমি আমি জানতে পারবো, তুমি আমি জানতে পারবো, তুমি আমি জানতে পারবো। এদেশের কেউ নই। এখানে 10 একার মধ্যে দেশ, এ মারামারি হানাহানি স্বার্থ ছাড়া আর কেউ কাউকে ভালোবাসে না। কিন্তু সেই দেশ, যে দেশে কোনোদিন কোনো দেশাদেশ নেই। কি বাবা, কি মায়েরা, আমার নিমাই চাঁদ বললেন আমি সেই দেশটাকে খুঁজিয়ে দেওয়ার জন্যে এইখানে যে থার্ড আইটা আছে সেটা জাগানোর জন্য এসেছি।
এই যে আমার মায়েরা যারা তিলক রচনা করেছেন, কপালে কি সুন্দর করে তিলক রচনা করে ঘোরেন, কি আপনারা এই যে সিঁদুর পড়েছেন, এই যে ফোঁটাগুলো লাগিয়েছে কোথায়, খুব ভালো করে ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, আমাদের এই যে হিউম্যান বডিটা আছে, কীর্তন কোথায় গাইব গো? এখন তার কীর্তন হয় না, এখন আমরা বাঁদরামো করতে আসি। রাগ করবেন না বলুন।